প্রথমে আমার টপিক আসবে হচ্ছে যে মোল 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 মানে একটা বিষয়টা কি। তুমি 1 ডজন সমান মানে 12টা জানো, 1 ডজন সমান 12টা জানো, আবার 1 শতক মানে 100টা জানো, 1000 মানে 1000টা জানো। এটা তো আমরা ন্যাচারাল আমার দৈনন্দিন কাজে এটা ব্যবহার করি। কিন্তু ফিজিক্স কেমিস্ট্রিতে যখন তুমি ল্যাবে কাজ করবে তখন মোল নিয়ে কাজ করতে হবে। মোল মানে হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ। হ্যাঁ, এটা তাহলে আমি বেসিকটা দেই, দেখো তুমি সব বুঝে যাবা। তাহলে যেমন আমাদের 1 ডজন বলে একটা নির্দিষ্ট পরিমাণের চিত্র আমাদের মাথায় আসতেছে, ঠিক 1 মোল বললেও একটা নির্দিষ্ট সংখ্যার কথা আমার মাথায় আসবে। সেটা কত? 6.020 × 10⁻²3। তার মানে যদি কোথাও লেখা থাকে যে 1 মোল অক্সিজেন, তাহলে আমি বুঝবো সেখানে 6.020 × 10⁻²3 অক্সিজেন আছে। ঠিক ওই 1 ডজন সমান 12টার মতো। কেউ যদি বলে 1 ডজন সমান কয়টা, তুমি বললে আছে 12টা, শতক মানে 100টা, হাজার মানে 1000টা। ঠিক ওই রকম 1 মোল, তাহলে 1 মোল মানে 6.020 × 10⁻²3 ওই অতগুলো আছে। 1 মোল অক্সিজেন মানে এতগুলো অক্সিজেন আছে। তাহলে এটা কি হলো? মোল হলো রাসায়নিক পদার্থ পরিমাপের একক। তার মানে তুমি যখন বাস্তবে কাজ করবে তখন ডজন, তারপর হচ্ছে এগুলো নিয়ে কাজ করবা। যখন তুমি কেমিস্ট্রিতে কাজ করবা তখন রাসায়নিক পদার্থ নিয়ে কাজ করতে হয়। তাহলে ওইটা মাপার একটা একক না এটা? 1 মোল মানে একটা নির্দিষ্ট সংখ্যা। সেটা কত? 6.020 × 10⁻²3। এটাকে বলা হয় অ্যাভোগাড্রোর সংখ্যা। এটার নাম কি? অ্যাভোগাড্রোর সংখ্যা। যেমন দেখো, যদি কোথাও লেখা থাকে 1 মোল পরমাণু, তাহলে কতগুলো পরমাণু বুঝবো আমরা? 6.020 × 10⁻²3 পরমাণু আছে। যদি বলা হয় 1 মোল অণু, তাহলে 6.020 × 10⁻²3 অণু আছে। যদি বলা হয় 1 মোল আয়ন, তাহলে ঠিক একইভাবে এতগুলো আয়ন আছে। তাহলে এটা একটা শুধুমাত্র অণু না, যে কোনো কিছু বললে বোঝাবে। যদি বলা হয় 1 মোল বই, তাহলে 6.020 × 10⁻²3 বই আছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই 6.020 × 10⁻²3 সংখ্যাটি হচ্ছে অণু, পরমাণু, আয়ন ইত্যাদি সকল ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। এবং এই সংখ্যাটিকে আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা বলে থাকি। এই সংখ্যাটা কী সংখ্যা বলে থাকি? অ্যাভোগাড্রোর সংখ্যা আমরা বলে থাকি। এখন আসো যে আমাদের কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে এতটি অণু, পরমাণু, আয়ন থাকে, সেই পরিমাণকে আমরা এক পদার্থে 1 মোল বলা হয়। যে 1 মোলের সংখ্যাটা দিলাম, যে 6.02 সংখ্যক থাকাটা হচ্ছে 1 মোল সংখ্যাটা আমরা দেখলাম। এখন খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমাদের শিখতে হবে। যে অ্যাভোগাড্রো তুমি দেখতে পাচ্ছ এই বিজ্ঞান আবিষ্কার করছে, তোমার মতনই চেয়ার আমার না, তোমার নাক করে এরকম না। রাসায়নিক পদার্থের, অর্থাৎ যদি আমরা রাসায়নিক পদার্থ নিয়ে কাজ করি, ধরো রসায়নে, সেটা পরমাণুর ক্ষেত্রে আমরা পারমাণবিক ভর নেই না, আর অণুর ক্ষেত্রে কি নেই? আণবিক ভর। এটা তো বুঝোই, অণুর ক্ষেত্রে আণবিক ভর। এই যে পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর আর অণুর ক্ষেত্রে আণবিক ভর, এটাকে যদি আমরা গ্রামে প্রকাশ করি, গ্রামে গ্রামে কোন এককে? গ্রাম এককে প্রকাশ করি, তাহলে যে পরিমাণটা পাওয়া যাবে তাকে আমরা 1 মোল বলবো। এটা অনেক নতুন সংখ্যা শিখলাম। দেখো কেমনে। কার্বন হচ্ছে পরমাণু না, কার্বনে কি আসে? পারমাণবিক ভর আসবে। কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, 6 হচ্ছে সংখ্যা, 12 হচ্ছে ভর। 12কে আমরা গ্রামে প্রকাশ করছি। দেখো, এই যে পরমাণুর ভরকে গ্রামে প্রকাশ করছি, পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করছি, 12 গ্রাম। এটাকে আমরা 1 মোল হিসেবে বলতে পারি। তাহলে 12 গ্রাম কার্বন মানে 1 মোল কার্বন। আর এটা মানে কতগুলো সংখ্যা? 6.020 × 10⁻23 কার্বন পরমাণু পাবো আমরা এখানে। আবার যদি বলা হয় H2O, H2O হচ্ছে একটা পানির অণু, পানির অণু এবার, তাই না? এখন এই পানির অণুটা কি? আণবিক ভর পাবো না? এর আণবিক ভর কত হবে? 18 গ্রাম। 18 গ্রামকে যদি 18কে যদি আমরা গ্রামে প্রকাশ করি, পানির ভর হচ্ছে 18, এটাকে যদি আমরা গ্রামে প্রকাশ করি, যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে 1 মোল। এটাকে যদি আমরা অণু সংখ্যাতে প্রকাশ করতে চাই, তাহলে 1 মোল মানে 6.020 × 10⁻23 পানির অণু আছে। আবার পানির অণু বলবো, হ্যাঁ। আর পানির অণুকে ভাঙলে আবার কিন্তু পরমাণু পাবো আমরা। H2 দুইটা, আর একটা হচ্ছে H হাইড্রোজেন দুইটা, আর একটা অক্সিজেন। ঠিক আছে? তাহলে সে কথাটা লিখছে যে পরমাণুর ভরকে গ্রামে অথবা অণুর ভরকে, আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে সংখ্যাটা পাওয়া যায় সেটা হচ্ছে 1 মোল। এটাও 1 মোলের সংখ্যা দেওয়া যায়। ঢুকছে মাথায়? এখন আসো যে 6.02 সমান কতগুলো সংখ্যা দেখো। 6.02 মানে এতগুলো, এত বড় একটা সংখ্যা, মানে হিউজ বড়। হ্যাঁ, 23টা শূন্য আছে। 6.0 × 10⁻23, তাহলে 6.02 লিখে 6.02 লিখে 23টা শূন্য দিতে হবে। বিশাল বড় একটা সংখ্যা। যাই হোক, তাহলে এটা এখন একটু প্র্যাকটিক্যালি দেখি। আমরা বললাম না যে কার্বনের পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে সেটা মোল পাওয়া যায়। তাহলে 1 মোল কার্বন সমান কত আসবে? 12 গ্রাম কার্বন। আবার 1 মোল যদি কপার বলি, 63.5 গ্রাম কপার। তাহলে এটা যদি তুমি ধরো এই 12 গ্রাম কার্বন নিছো, এখানেও 6.0 × 10⁻23 আসবে না? এটার ভর মাপে দেখছো তুমি পাইছো হচ্ছে 12 গ্রাম। এতে 12 গ্রাম আসছে। আবার এখানে দেখো কপার নিছো, কিন্তু কপারের বলগুলো দেখো একটু বড় হয়ে গেছে। সংখ্যাটা কিন্তু একই, 6.0 × 10⁻23। এটাও 1 মোল, এটাও 1 মোল, কিন্তু ভর আলাদা হতে পারে, কারণ অণুর সংখ্যা প্রকাশ করে 6.02। ঠিক আছে? তাহলে ভর কিন্তু আলাদা হতে পারে। কথা কি আমার ক্লিয়ার? কথা কি ঢুকছে? সুন্দর। এখন আমার ইম্পর্টেন্ট যে কাজটা সেটা হলো যে কিছু ম্যাথ আমরা সলভ করবো। তাহলে আমাদের 1 মোল ক্লোরিন সমান কতটুকু ক্লোরিন সেটা আমরা বের করতে চাচ্ছি। 1 মোল ক্লোরিন, ক্লোরিন অণু সমান কত গ্রাম ক্লোরিন অণু সেটা আমরা বের করতে যাচ্ছি।
তাহলে 1 মোল ক্লোরিন আছে এখানে, ক্লোরিন অণু কিন্তু এটা। তাহলে ক্লোরিনের এখানে কয়টা পরমাণু আছে? এক ক্লোরিন অণুতে কয়টা পরমাণু থাকে? 2টা। অতএব Cl2 এর আণবিক ভর কত হয়? 2 × Cl, অর্থাৎ 2 × 35.5 মানে কত? 71। তাহলে এখানে 71 গ্রাম, এটাকে আমরা 1 মোল বলতে পারি না? তাহলে এই যে 1 মোল ক্লোরিন সমান আমাদের 71 গ্রাম ক্লোরিন বলতে পারবো না? 1 মোল ক্লোরিন সমান 71 গ্রাম ক্লোরিন। আবার সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত আছে আমরা জানি? 23 হচ্ছে সোডিয়ামের, আর ক্লোরিন হচ্ছে 5.5, 58.5। এখন 1 মোল সোডিয়াম ক্লোরাইড এটা সমান কত গ্রাম সোডিয়াম ক্লোরাইড হবে? এই 8, কারণ আণবিক ভরকে গ্রামে প্রকাশ করে যেটা পাবে সেটা হচ্ছে মোল সংখ্যা। ঢুকছে মাথায়? সুন্দর, খুবই সুন্দর। এখন এই কপার সালফেট কিন্তু 5 হতে পারে, ক্যালাস পানি, এটা তুমি পড়োনি। আচ্ছা যাই হোক, এই কপার সালফেটের সাথে 5 যুক্ত করা আছে। এখন এটা আমাদের, এটা বলছি এটা এখানে কত গ্রাম আছে আমাদের এটা চেক করতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে এটা 1 মোল হিসেবে চিন্তা করতেছি আমরা, সম্পূর্ণটা 1 মোল আছে এখানে। তাহলে 1 মোল কপার সালফেট ইন্টু 5 অণু পানি সমান কত গ্রাম কপার সালফেট ইন্টু 5 অণু পানি, সেটা আমরা বের করবো। তাহলে এই আণবিক ভরকে গ্রামের প্রকাশ করে যেটা পাবো সেটা তার মোল সংখ্যা। চলো বের করি। কপার আছে কয়টা? 1টা। তাহলে 1 × 23.5 যোগ সালফার কত? 1টা আছে, 32 যোগ অক্সিজেন আছে কয়টা? দেখো 4টা, আর এখানে কয়টা আছে? 5টা, 9টা। তাহলে 9 × 16। আর হাইড্রোজেন কয়টা আছে? 10টা, 10 × 1 টোটাল পাইছে 249.5 এত। তাহলে আমাদের 1 মোল কপার সালফেট সমান হচ্ছে এত গ্রাম কপার সালফেট। আমি চাইলে এই জিনিসটাকে এইভাবে করতে পারি। কপারের হচ্ছে 63.5 যোগ সালফারের হচ্ছে 32 যোগ অক্সিজেনের কত? 16 × 4 যোগ 5 অণু পানি না, তাহলে 5 × 18, তাও একই অ্যান্সারই আসবে। ঠিক আছে? আমরা ভেঙে ভেঙে করলাম, একইভাবে করলাম। তাহলে আমাদের 249.5 এত গ্রাম হচ্ছে কপার সালফেটের 5 অণু পানি, সেটা কত থাকবে? 1 মোলে থাকবে। হ্যাঁ, 1 মোলে থাকবে। এখন আসো আমরা কিছু ফর্মুলা, যেটা এই অধ্যায়ের মেন সারমর্ম, মেন থিম হচ্ছে এটা, মানে এই অধ্যায়ে যা পড়বো এটার হচ্ছে 1 নাম্বার পয়েন্ট, এটা দিয়ে তোমার ম্যাথ করতে হবে। তাহলে এনটা হচ্ছে অণুর সংখ্যা, কিসের সংখ্যা? সরি, এনটা হচ্ছে মোল সংখ্যা, মোল, এই যে মোল সংখ্যা। তাহলে আমরা মোল সংখ্যা বের করার সূত্র কি? W/M। ডাব্লু হচ্ছে গ্রাম এককে ভর। আরে বাবা রে, খুব ইম্পর্টেন্ট। জি, নট কেজি, এটা ফিজিক্স না, এটা কেমিস্ট্রি। ফিজিক্স তো বড় বড় জিনিসপাতি 1 কেজি 2 কেজি নিয়ে কাজ করছে, এবার তার মোল সংখ্যা ছোটো ছোটো অনুপরমাণু কাজ, তার মানে আরও ডিপলি ছোটো ছোটো পয়েন্টে কাজ করতে হবে। সেই জন্য আমরা ইচ্ছা করে এটা গ্রাম এককে বের করে ফেলবো। এটা হচ্ছে গ্রাম এককে আণবিক ভর, ঠিক আছে? এটা হচ্ছে গ্রাম এককে ভর। গ্রাম এককে যে ভরটা, ওই পরমাণুর যে ভরটা, সেটা হচ্ছে ডাব্লু। আর এমটা হচ্ছে আণবিক ভর, এমটা হচ্ছে কি? আণবিক ভর। মনে রাখতে হবে, ডাব্লুটা হচ্ছে গ্রাম এককে ভর, আর এটা হচ্ছে আণবিক ভর, ঠিক আছে? আর এই এনটা 2 ভাবে বের করা যায়। এন সমান আমরা লিখতে পারি V/22.4। এটাকে লিটারে নিতে হবে অবশ্যই, V লিটার বা 22.4। আবার এটাকে আরেকভাবে লেখা যায় N = এনটা কি? অণুর সংখ্যা। এই যে অণুর সংখ্যা, অবশ্যই অণুর সংখ্যা, নট পরমাণুর সংখ্যা। আমরা অণুর সংখ্যা নিব, অণুর সংখ্যা বাই 6.0 × 10⁻²⁰। 3টা ভাবে আমরা এন বের করতে পারি, অর্থাৎ মোল সংখ্যা বের করতে পারি। তাহলে 3টাকে আমরা একসাথে মার্জ করতে পারি না? N সমান W/M, M সমান V লিটার বা 22.4, N সমান N/6। হ্যাঁ, মুখস্থ করবা সূত্র, এটা বড় বড় প্রমাণ আছে, প্রমাণ আসে না, দরকার নাই, আপাতত নাই। আপাতত এক্সামে তোমার এখান থেকে বোর্ড কোশ্চেনে আসবে, বোর্ড কোশ্চেনে বলবে সিকিউতে যে এখানে V বের করো, এখানে N বের করো, এখানে W বের করো। তখন আমার যে কোনো 2টা ইকুয়েশনে কাজ করতে হবে। যদি এই ভ্যালু জানা থাকে, এই ভ্যালু জানা থাকে, এই 2টা ইকুয়েশনে কাজ করবো। যদি এই ভ্যালু জানা থাকে, এই ভ্যালু জানা থাকে, W বের করতে পারছে, এই 2টা ইকুয়েশনে কাজ করবো। যদি এই ভ্যালু দেওয়া থাকে, V বের করতে হবে, তাহলে এই 2টা ইকুয়েশনে কাজ করবো। দেখাচ্ছে একটু পরে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার গেল। তাহলে এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে, খাতা রাখতে। এখন তাহলে আমরা এটাতে কাজ করি। বলা হলো যে একটা পানির অণুর ভর কত হবে? ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করে থাকি? দেখছিলাম না, ভর কি দ্বারা প্রকাশ করছিলাম? ডাব্লু। এই যে ডাব্লু হচ্ছে গ্রাম এককে ভর। তাহলে আমাকে ডাব্লুটা বের করতে হবে। তাহলে আমাদের সূত্রটা কি? N = W/M, এটা ছিল। তারপর V লিটার বাই 22.4 ছিল। N = N/6.02 × 10⁻23 ছিল। এটা আমার সূত্র ছিল, তাই না? কোনো কনফিউশন আছে না? এখন আমাকে বললো একটা পানির অণুর ভর কত? ভর মানে কি? ডাব্লু বের করতে বলছে, মানে এই পার্টটা বের করতে বলছে। আচ্ছা, তো কয়টা পানির অণু আছে? একটা। তাহলে আমরা এটা ইউজ করতে পারি, এই যে এটা ডিভাইডেড বাই এটা, অর্থাৎ W/M = N/6.02 × 10⁻23। এটা ব্যবহার করতে পারি। এন এর ভ্যালু কত? কয়টা পানির অণু? এনটা কি ছিল আমার? অণুর সংখ্যা না? ওই যে দেখো, এটা হচ্ছে অণুর সংখ্যা। তাহলে এখানে কয়টা অণু নিচ্ছে? একটা অণু দিচ্ছি না?
আর এমটা কি আণবিক ভর না? পানির আণবিক ভর কত? 1 × 2 + 16 মানে 18 গ্রাম হচ্ছে 18 হচ্ছে আণবিক ভর, তাহলে 18 বসা দিলাম। তাহলে এখান থেকে ডাব্লু পাবো না? ক্যালকুলেটর আনছো? হ্যাঁ, তাহলে এটা গুণ এটা, তাহলে 18 বাই এত ভাগ ছিল এবার সেখানে গুণ হবে, তাহলে 18 ডিভাইড বাই এত, 18 ডিভাইড বাই 6.02 × 10⁻23। তাহলে আমাদের অ্যান্সার কত আসে দেখো, এই যে 18 ডিভাইড 6.02 2.99 × 10⁻23। এটা হচ্ছে আমাদের স্বাভাবিক সূত্র দিয়ে, মানে এটা হচ্ছে একদম নর্মাল, মানে আমাদের শর্টকাট, মানে এটা তোমার এই অধ্যায় সহজ হয়ে যাবে। কিন্তু বইয়ের নিয়মটা দেখা একটু, হ্যাঁ 100% হবে। তাহলে তোমার ভালো লাগে বেশি শিখলে এটা মনে থাকে না, কম ধরে শিখবে সেটা মনে থাকবে। স্বাভাবিক, এটা কিন্তু মানুষ মনে করে যে সবই শিখি, আলটিমেট কেউ মনে রাখতে পারে না, কেউ পারে না, যে এটাই মনে রাখতে পারো তুমি, বাকি সব ভুলে যাবে। তাহলে দরকার না, আমার নিয়ম শিখছে না, সুন্দর, তাহলে চলো এদেরই পাঠিয়ে একটা শিখার ভালো। আমি দেখছি অনেকগুলো শিখবো না, একটা মনে রাখতে পারবো, সত্যি তাই। কিন্তু অনেকে এটা বোঝে না, মনে হয় সবই শিখবো কিন্তু আলটিমেট রেজাল্ট আসে দিল। দেখো এই অঙ্কটা আমরা করি, কি বলছে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো সালফিউরিক অ্যাসিড অণু আছে। তাহলে আমরা আগে সূত্রটা লিখি, তাহলে তুমি তাই করবা। এই প্রথম সূত্র লিখবা, N = W/M আগে লিখবা, তারপর ভি লিটার, অবশ্যই ডাব্লুটা গ্রামে, ভি লিটার বা 22.4 = আমাদের কত আছে 6 N / 6.02 × 10⁻23। এখন আমাকে বলছে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো সালফিউরিক অ্যাসিড অণু আছে, অণুর সংখ্যা মানে কি, এনটা বের করতে হবে। আর 1 গ্রাম মানে যে ডাব্লু দেওয়া আছে, তাহলে আমি এই দুটো ইকুয়েশন লিখে নেব এখানে, W/M = N / 6.02 × 10⁻23। অবশ্যই ডাব্লুটা গ্রাম এককে নিতে হবে। আর দেওয়া আছে হচ্ছে আমার 1 গ্রাম, এখানে তো কেজি থাকবে না, সময় কনফিউশন করে দিল এমসিকিউতে, মানে গ্রামে নিতে হবে তোমাকে, তাহলে অঙ্কটা মিলবে, আদারওয়াইজ 0 পাবা আবার। তাহলে এটা 1 গ্রাম, ঠিক আছে। এমটা আণবিক ভর, সালফিউরিক অ্যাসিড আণবিক ভর বের করতে হবে। সালফিউরিক অ্যাসিড আণবিক ভর হচ্ছে 98। তাহলে 1 × 2 যোগ সালফারে কত 1632 যোগ অক্সিজেনের কত 8 16 × 4 98 আসে। এটা এই সালফারিক অ্যাসিড করতে মুখস্থ হয়ে যাবে, পানি মুখস্থ হয়ে যাবে, কিছু ইম্পর্টেন্ট এগুলো মুখস্থ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 98 আণবিক ভর বসে দিলাম, পানি 18, এগুলো করতে মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, এনটা হচ্ছে অণুর সংখ্যা না, তাহলে এনটা বের করবো ডিভাইড বাই 6.02 × 10⁻23। তাহলে এখান থেকে 98, এটা কি আছে এপাশে কি করো, এটা গুণ করো, তাহলে 6.02 ডিভাইড বাই 98 আসবে, 6.02 ডিভাইড বাই 98 আসবে। এই যে 6.02 98 আসছে, ওই কি নিয়মে করা যায়, আমার দরকার নেই, আমার তো বেশি প্যাস লাগার দরকার নেই। হ্যাঁ, বড় হবে, আমাদের তো প্যাস দরকার নাই, ওই প্যাস নিলাম এক্সামে, তখন সামনে পরীক্ষা, যেটা মনে থাকবে সেভাবে আমাকে করতে হবে। এমসিকিউ মনে করো পাই গেছে, একটা দুটো কোশ্চেন এমসিকিউ আসবে, এমসিকিউ সলিড অ্যান্সার করতে পারবা, রিটার্নও এখান থেকে কোশ্চেন আসবে, রিটার্নও করতে পারবা, দেখাচ্ছি। তুমি খালি মনে দেখে ক্লাসটা করে দেখে আমাদের থেকে তুমি কোশ্চেন অ্যান্সার করতে পারবে সামনে পরীক্ষা। চলো আরেকটা কোশ্চেন সলভ করি, যে 5 গ্রাম পানিতে কত মোল পানি আছে। তাহলে আবার ওই চক বন্ধ করার সূত্র লিখবা, N = W/M = ভি লিটার। হ্যাঁ, আগে লিখে নেবো, তো বুঝবে না তো। N / 6.02 × 10⁻23। এখন বলো 5 গ্রাম, ও আগেরটাই তো বলছে, এবার কত মোল বলছে, হ্যাঁ পার্থক্য আছে। 5 গ্রাম দেওয়া আছে, ডাব্লু দেওয়া আছে, যে ডাব্লু এটা দেওয়া আছে। আচ্ছা, কত মোল, এই যে এন বের করতে হবে, তাহলে N = W/M, এটা অ্যাপ্লাই করবো আমরা। ডাব্লু কত 5, পানির আণবিক ভর কত 18, 5/18, অ্যান্সার শেষ। এত মোল লিখবে এখানে, অ্যান্সার শেষ। তারপর নতুন টপিক। আচ্ছা, এটা একটু মনে রাখতে হবে, বুঝতে হবে যে গ্যাসের মোলার আয়তনটা কি, গ্যাসের মোলার আয়তন বিষয়টা কি। মোলার আয়তন মানে হচ্ছে 1 মোলে নির্দিষ্ট পরিমাণ আয়তন থেকে, কোশ্চেনের মধ্যে অ্যান্সার আছে দেখো, মোলার আয়তন মানে 1 মোলে নির্দিষ্ট পরিমাণ আয়তন থাকে। কোনো একটা গ্যাসের যদি আমি 1 মোল পরিমাণ নেই, দেখা গেছে সে 22.4 লিটার আয়তন দখল করে। যে কোনো গ্যাস, ধরো হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, অ্যামোনিয়া গ্যাস, যে কোনো গ্যাস আমি 1 মোল নিব, 1 মোল মানে 6.02 × 10⁻23টা নিব। এটা যদি নেই, দেখা গেছে সে একটা নির্দিষ্ট পরিমাণ আয়তন দখল করছে, সেটা আয়তনের পরিমাণ কত 22.4 লিটার আয়তন দখল করছে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, তোমাকে অবশ্যই এসটিপি মেনটেন করতে হবে। হোয়াট ইজ এসটিপি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, মানে প্রমাণ তাপমাত্রা এবং চাপ। এটা কত তালে? প্রমাণ তাপমাত্রা এবং চাপ হচ্ছে 0°C তাপমাত্রা এবং 1 atm চাপ। তাপমাত্রা যদি চেঞ্জ হয়, আয়তনের পরিমাণ আবার চেঞ্জ হয়ে যাবে। এটি আমার অ্যাটমসফিয়ারিক প্রেশার, ফিজিক্সের পঞ্চম অধ্যায় ডিটেলস আছে, যাই কত বোঝা লাগবে না, একটা নির্দিষ্ট পরিমাণ চাপ, এটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেশার, 1 atm বলা হয় এটাকে। এখন 0°C বা 1 atm চাপ, একটা নির্দিষ্ট পরিমাণ চাপ এবং 0°C থাকলেই ওই বল মানে ওই গ্যাসটা 22.4 লিটার আয়তন দখল করবে, আদারওয়াইজ করবে না।
তাহলে তুমি যদি যে কোনো গ্যাসের 1 মোল নেও সেটা 22.4 লিটার আয়তন দখল করবে, সেটা অবশ্যই এসটিপিতে হতে হবে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অনুসারে। 0 ডিগ্রি সেলসিয়াস মানে কত? 273.15 ক্যালভিন বা 273 ক্যালভিনে জানো। আর 0 ডিগ্রি সেলসিয়াস মানে 32 ডিগ্রি ফারেনহাইট, একই জিনিস। আবার 1 atm সমান হচ্ছে 101.325 প্যাসকেল বা 101.325 কিলো প্যাসকেল, অথবা 760 মিলিমিটার অফ মার্কারি, অথবা 14.676 পিএসআই। এটা দরকার নাই, তোমাদের এই দুটো একক লাগে। আরেকটা হচ্ছে 101.325 প্যাসকেল, এটা ক্যালকুলেটার বের করে দেয়। ক্যালকুলেটারে সবার শেষে দেখবা ওই যে এটা জানো কোথায় আছে? হ্যাঁ, স্টিকারের সাথে আছে। স্টিকারের সাথে লিখবো 1 atm লেখা আছে ওখানে। এটিএম ক্লিক দিবা, দেখবা 101.325 প্যাসকেল পাবা। আর কিলো প্যাসকেলে গেলে এখানে 1000 দ্বারা করতে হয়, তার মানে এখানে মাঝখানে একটা তিনটা শূন্য আগে ডট হয়ে যাবে। আর 760 বড় মস্ত করতে হবে, 760 মিলিমিটার অফ মার্কারি, এমসিকিউতে আসে এগুলো। কারণ এই কেমিস্ট্রিতে এই এককের কনভার্সনটাই গুরুত্বপূর্ণ। তুমি তো বুঝো যে গ্রাম, আমার গ্রামে নিয়ে কাজ করবে, এখানে কেজিতে করা যাবে না। এই ফিজিক্সের মতো কেজি নিয়ে অঙ্কগুলো আমাকে ভুলে যাবে ওখানে। হ্যাঁ, তবে সূত্র ডেরিভেশন করে চেঞ্জ করা যাবে। কিন্তু কেন ইচ্ছা করে এই সূত্রটা ডিরাইভ করা হয় জানো? এই যে কেন গ্রাম এককে নেওয়া হয়, কারণ ফিজিক্সের যে ম্যাথগুলো তোমাকে লাস্টে অ্যান্সার বের করতে হবে, গ্রামই করতে হয় বা কোশ্চেনে গ্রামই দেওয়া থাকে। এই জন্য বুদ্ধি খাটায় আগে থেকে গ্রাম এককেই সূত্রগুলো সব ডেরিভেশন করে নেওয়া হয়, তাতে করে তোমার কষ্টটা কম হয়। বুঝছো ঘটনা? তুমি চাইলে ওই যে সূত্রগুলো আমরা করলাম না, এটা আমার কেজিতে কনভার্ট করে নতুন করে সূত্র ডেরাইভ করা যাবে। তখন 22.4 লিটার থাকবে না, তখন আমার অন্য এককে চলে আসবে। তারপর সব সূত্রের প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়। ঘটনা বুঝছো? ভয় পাওয়ার কোনো কারণ নেই, সব ঠিকঠাকই আছে। তারপরে দেখো, যে কোনো গ্যাসের থেকে 1 মোল নাও, সেটা হিলিয়াম হতে পারে, অক্সিজেন হতে পারে। এই যে অক্সিজেনের ভর একটু বেশি, কার্বন ডাইঅক্সাইডের ভর আরেকটু বেশি, আণবিক ভর বেশি। যে কোনো গ্যাস নাও, সেটা যদি তুমি 1 মোল নাও, 6.020 নাও, ওই সবার আয়তনটা সেম থাকে। অবশ্যই মেনটেন রাখতে হবে এই 1 atm এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 273 ক্যালভিন বা 1 atm চাপ। তাহলে গিয়ে এই কাজটা হবে। এমসিকিউতে আসে কিন্তু এগুলো। আচ্ছা, এই অঙ্কটা দেখি আমরা। তাহলে বলছে কি, দেখো আদর্শ তাপমাত্রা এবং চাপে 1 লিটার, দেখো কোশ্চেনে তোমার লিটার দেওয়া থাকবে, কিন্তু আমরা এই জন্য ভি লিটার বা 22.4 দিয়ে প্রমাণ করছি। এটা এমনভাবে টেকনিক অনুযায়ী এটা বের করে রাখছি, তাতে করে তোমার টেনশন করতে হবে না। তাহলে 1 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কতটা অণু আছে বলো, এটা কেমন করবো? ইয়েস, এন বাই এত। তাহলে আমার ভি দেওয়া আছে এখানে 1/22.4 ইকুয়াল টু এন এর ভ্যালুটা বের করতে হবে 6.02 × 10⁻²3। কেমন সহজ লাগে না? এমসিকিউগুলো দেখবার ধাবাধাপ হয়ে যাচ্ছে, বাড়িতে সলভ করে দেখবেন। তাহলে এখান থেকে এন এর ভ্যালুটা আমরা বের করবো, বাস এটা আমাদের হয়ে গেল। ওই দিক নিয়ে আমরা শিখলাম না, ঠিক আছে? 5 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের প্রমাণ অবস্থা আয়তন কত বলে, এটা কেমন করবো? তাহলে এন ইকুয়াল টু আমরা জানি W/m, এটা মানে কত? ভি লিটার বাই 22.4। আমাদের বের করতে হবে 5 মোল, মানে এন দেওয়া আছে। প্রমাণ অবস্থা আয়তন কত হবে? ভিটা বের করতে হবে। প্রমাণ অবস্থা আয়তন মানে কত? ওই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা 1 atm চাপে। তখন আমাদের এখানে মানে ভি লিটারে বের করবো আমরা। তাহলে আমাদের এনটা কত? 5 ইকুয়াল টু ভি লিটার বাই 22.4। এখান থেকে ভিটা চলে আসবে না? শেষ, অঙ্ক শেষ। তারপর প্রমাণ অবস্থায় 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে, এটা কেমন করবো? এবার কি দেওয়া আছে? প্রমাণ অবস্থায় 10 গ্রাম, ডাব্লু দেওয়া আছে। তাহলে W/m ইকুয়াল টু কত? আয়তন কত? তাহলে ভি লিটার বাই 22.4। তাহলে ডাব্লু কত দেওয়া আছে আমার? 10 গ্রাম। তাহলে 10 বসে দিলাম। আণবিক ভর কত বসাবো? হাইড্রোজেন গ্যাস H2 আকারে থাকে, তাহলে H2 মানে 2 ভি লিটার বাই 22.4। ঠিক আছে? তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমি অ্যান্সারটা পেয়ে দেবো। তারপর নেক্সট, এই অঙ্কটা একটু ঝামেলা আছে, অনেকে এই অঙ্কটা ভুল করে, এটা এমসিকিউতেও আসে অনেক। তো কী রকম দেখো অঙ্কটা কী ঝামেলা আছে। বলছে যে প্রমাণ অবস্থায় 5 লিটার গ্যাসে কতটা হাইড্রোজেন পরমাণু আছে? 5 লিটার গ্যাসে কতটা হাইড্রোজেন পরমাণু আছে? তো আগে আমরা সরাসরি পরমাণুতে যেতে পারি না, কারণ এটা একটা অণু। আমি সরাসরি পরমাণুতে যেতে পারি, অণুতে যেতে পারি। কতটা অণু আছে, অণু থেকে পরমাণুতে যাবো। তাহলে আমরা যদি সূত্রে অ্যাপ্লাই করি, তাহলে আমরা কী সূত্র শিখছি? এন ইকুয়াল টু W/m ইকুয়াল টু ভি লিটার বাই 22.4 ইকুয়াল টু n ডিভাইডেড বাই 6.02 × 10⁻23, তাই না? এখন আমাদের 5 লিটার বলছে, মানে এটা এই যে ভি লিটার দেওয়া আছে, তাহলে 5 ডিভাইডেড বাই 22.4, তাহলে n ডিভাইডেড বাই 6.02 × 10⁻23। তাহলে এখান থেকে আমি nটা পাবো, অণুর সংখ্যা পাবো, নট পরমাণুর সংখ্যা।
সূত্র দেখছো করছিলাম না আমরা? তাহলে অনুর সংখ্যা পাবো। তাহলে এখান থেকে অনুর সংখ্যা পাইছি হচ্ছে আমার কত? এই যে এটা ক্যালকুলেশন করলে মেবি 4টা কটা পাওয়া যায়। এখানে একটা ভ্যালু পাবা, ক্যালকুলেটর তো আনো না। তাহলে এটা একটা ভ্যালু বের করো, এই ভ্যালুটা বের করো। আচ্ছা আমি এখান থেকে ক্যালকুলেশন এটা বেশি ভাগ আছে বেশি গুণ হবে না? তাহলে 5/22.4 ইন্টু 6.02 ইন্টু 10⁻23 এই জিনিসটা এখানে লেখা আছে। এটা জাস্ট ক্যালকুলেশন করো কত আসে দেখো। কে পাঠাচ্ছে? কি ও মেসেজ দেয়নি তো, তারা মেসেজ দিতে হবে। আমি আই থিঙ্ক পাঠাচ্ছি, এখনই মেসেজ দিই। দাঁড়া ক্লাসটা শেষ করি। তার কথা আসে 1.343 10⁻23 এত। তাহলে এতটা অণু আছে আমার, তাই না? এখন তুমি লক্ষ্য করো CH4 গ্যাসে কতটা হাইড্রোজেন পরমাণু আছে, তাই তো? কোনটা 10⁻23 আসছে না? 10 টু দি পাওয়ার, তাহলে 10 ইনভার্স করে না, ইনভার্স করে মাইনাস, আর 10 টু দি পাওয়ার মানে ওটা। তাহলে একটা এখন আমার বলছে দেখো আমরা একটা CH4 পরমাণুতে হাইড্রোজেন পরমাণু আছে কয়টা? একটা CH4 অণুতে হাইড্রোজেন পরমাণু আছে 4টা না? এটা তো স্ট্যান্ডার্ড। তাহলে একটা মিথেন অণুতে হাইড্রোজেন পরমাণু আছে 4টা। আমাদের অতগুলোতে কতগুলো হাইড্রোজেন পরমাণু সেটা বের করতে বলছে। মানে আমাদের এই 5 লিটার, তুমি বোঝার চেষ্টা করো, আমাদের 5 লিটারে CH4 যদি নেই সেখানে কতগুলো হাইড্রোজেন পরমাণু আছে। তাহলে আগে এক কাজ করি, 5 লিটারে CH4 অণুর সংখ্যা বের করি। আর আমরা জানি স্ট্যান্ডার্ড নিয়মে যদি CH4 একটা থাকে, একটা CH4 এর মধ্যে হাইড্রোজেন আছে 4টা, তাহলে আমাদের অতগুলো অণুর মধ্যে 5 লিটার যতগুলো অণু আছে অতগুলো অণুর মধ্যে কতগুলো হাইড্রোজেন পরমাণু আছে বের করতে হবে লৌকিক নিয়মে। বুঝছো? কিন্তু অনেকে এই জায়গাটা সেই অ্যান্সার লিখে দেওয়ার চেষ্টা করে, এইটুকু স্টেপ করার চেষ্টা করে না। আমরা তো অণুর সংখ্যা পাইছি, সেখান থেকে স্ট্যান্ডার্ড ভ্যালু থেকে আমরা পরমাণুর সংখ্যাটা বের করবো। আর পরমাণুর সংখ্যা স্ট্যান্ডার্ড আগে দেখতে হবে, মিথেন অণুতে একটাতে থাকে 4টা, তাহলে আমার ওই 5 লিটার যতগুলো অণু আছে অতগুলোর মধ্যে কটা পরমাণু আছে সেটা দেখতে হবে। ঢুকছে তো না? যাই, এটা একটু মাথায় রাখতে হবে। এটা বাসায় দেখো একবার, এটা লাগবে না আপাতত। এখন হচ্ছে মোলার দ্রবণ বিষয়টা কি? মোলার দ্রবণ তো নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি 1 মোল দ্রবণ দ্রবীভূত থাকে তাহলে ওই দ্রবণকে আমরা মোলার দ্রবণ বলে থাকি। আমি তোমাকে এইভাবে না বোঝাই, একটু বোঝাই। আগে বুঝো যে দ্রব আর দ্রবণ কোনটা, বলো। আচ্ছা আমি বলি, দ্রবণ মানে হচ্ছে যে মিশ্রণটা। দ্রবণ মানে হচ্ছে ধরো তুমি একটা পানির ভিতরে চিনি গুলাচ্ছ, তাহলে চিনিটাকে বলবো হচ্ছে আমরা দ্রব। দ্রব দ্রব দ্রব, এই যে এই উপরে দেখছো দ্রব, দ্রব। তাহলে আমি কি বলছি? হ্যাঁ দ্রব। এখন তাহলে যেটা আমি ঢালতেছি সেটাকে কি বলবো আমরা? দ্রব বলবো। তাহলে মোলার দ্রবণ কাকে বলবো? যে আমরা গুলার পর যেটা পাইছি সেটা দ্রবণ পাইছি, গুলার পর যেটা পাইছি সেটা কি পাইছি? দ্রবণ পাইছি। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় দেখো, এই যে একটু ভাগ করে দেখাচ্ছে, দ্রবণ হচ্ছে টোটাল মিশ্রণটা। ধরো আমি লবণ দিছি, লবণ দিয়ে গুলছি, টোটালটাকে বলছে আমরা দ্রবণ, টোটালকে বলছে আমরা দ্রবণ। তাহলে দ্রব কোনটা? দ্রব হচ্ছে ওই যে লবণ দিছি আমি, সেটা হচ্ছে আমাদের দ্রব, ছোটটা দ্রবটা, গুঁড়া গুঁড়া দ্রবটা। আর দ্রাবক হচ্ছে এখানে পানি, পানিটাকে আমরা দ্রাবক বলবো। তাহলে এটাকে কি বলবো? দ্রাবক। কারণ এখানে 3টা জিনিস আছে, প্রথমে লবণ আছে, তারপর পানি আছে, তারপর মিশ্রণ আছে। তাহলে লবণটাকে বলবো আমরা দ্রব, পানিটাকে বলবো দ্রাবক, টোটাল মিশ্রণ যখন করে বলবো তখন ওটাকে দ্রবণ বলবো, দ্রবণ। তাহলে এখন আমরা এই মোলার দ্রবণ প্রস্তুত করবো, অবশ্যই তাহলে দ্রব এবং দ্রাবক থাকবে অবশ্যই সেখানে। আর মোলার দ্রবণ করার সময় মোলারিটিও বলা হয়ে থাকে। তাহলে এই জিনিসটা কি? তাহলে খাই না মাথায় দেয়, এই মোলারিটি দ্রবণ বিষয়টা কি? ফিজিক্সে পড়ছো না যে ধরো P=F/A, মানে এটা কি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে চাপ বলে, মানে এরকম আর কি। নিচেটাকে একক করতে হয় না, এরকম করছো না, এ ক্ষেত্রফলে প্রযুক্ত বল হচ্ছে F, তাহলে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল F/A, এটাকে আমরা চাপ বলি। এরকম যত সংখ্যা আছে নিচেটাকে একক করে আসে না, এটা তো বিশ্বাস হয়। ঠিক এই জায়গাটাও আমরা একক করে কাজ করবো। যেমন তাহলে নিচেরটাকে একক করতে হবে না? তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যে পরিমাণ দ্রব দ্রবীভূত থাকে, মনে করো N লিটার দ্রবণে আমাদের ধরো সামথিং মোল দ্রব দ্রবীভূত থাকে। অতএব 1 লিটার দ্রবণে কত দ্রবীভূত থাকবে? ওই মোল ডিভাইডেড বাই নিচে এল না?
ওই দ্রবণের যে সংখ্যাটা এল না, সেটাকে বলছি আমরা মোলারিটি। তার মানে 1 লিটার দ্রবণের ভিতরে যে পরিমাণ দ্রব থাকে, তার মানে লজিকটা সিম্পল। আমি যে বস্তুটা গুলাইছি, আমার যে দ্রবণটা তৈরি হয়েছে, ওই দ্রবণের ভিতরে দ্রবণটাকে আমি 1 লিটার নিব, 1 লিটারের মধ্যে যতগুলো চিনিটা আমি দ্রবিত করছি, সংখ্যাটা, ওই সংখ্যাটাকে বলছি আমরা কি মোলারিটি। তাহলে মোলারিটি বা মোলার দ্রবণ, তাহলে মোলারিটি জিনিসটা কি, যে প্রতি 1 লিটারে যতটুকু মোল দ্রবীভূত থাকে, অর্থাৎ দ্রব বাই দ্রবণ। তাহলে দ্রব বাই দ্রবণ, দ্রব হচ্ছে মোলে নিব আর দ্রবণটা হচ্ছে লিটারে থাকবে। তাহলে 1 লিটারে যত মোল দ্রবীভূত থাকবে তাকে আমরা মোলারিটি বলবো। মোলারিটি বা মোলার দ্রবণ, মোলারিটি বা মোলার দ্রবণ, মোলারিটি বা মোলার দ্রবণ, এই জিনিসটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। এখন তাহলে যদি 1 লিটার দ্রবণে 2 মোল দ্রবীভূত থাকে তাকে আমরা 2 মোলার দ্রবণ বলবো। যদি 1 লিটার দ্রবণে 1 লিটার দ্রবণে 1 মোল দ্রবণ যদি থাকে তাহলে 1 মোলার দ্রবণ বলবো। যদি 1 লিটার দ্রবণে 2 মোল দ্রবণ যদি থাকে তাহলে 2 মোলার দ্রবণ বলবো। ঠিক আছে না? লজিক সিম্পল। যদি 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে তাকে আমরা মোলারিটি বলে, মোলারিটি লিখে ফেলাম, দ্রব বাই দ্রবণ। এখন এখান থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যদি 1 লিটার দ্রবণে 2 মোল দ্রবণ দ্রবীভূত থাকে তাকে আমরা 2 মোলার দ্রবণ বলবো। ইম্পর্টেন্ট পয়েন্ট, যদি 1 লিটার দ্রবণে 0.5 মোলার দ্রবণ দ্রবীভূত থাকে তাকে আমরা বলি হচ্ছে সেমি মোলার। এটা কিন্তু অনেক সময় কোশ্চেনে সেমি মোলার দেওয়া থাকবে। তাহলে কত মোল বলবো আমরা? 1 লিটার দ্রবণে 0.5, অর্থাৎ এই যে নিচে থাকবে হচ্ছে এল মানে হচ্ছে 1 আর উপরে থাকবে হচ্ছে 0.5। ওই যে দ্রবণ হচ্ছে 1 আর 0.5, তাহলে 0.5 মোলারিটি। এটাকে আমি পড়াতে এম দ্বারা প্রকাশ করা, একটু পরে দেখাচ্ছি। মোলারিটিকে পড়াতে এম দ্বারা প্রকাশ করা হয়। তো এটা হচ্ছে সেমি মোলার। সেমি মোলার যদি বলে কোথাও, তাহলে আমি কত মোল নিছি? 0.5 মোল নিছি, এটা তোমাকে বুঝতে হবে, না হলে তুমি অঙ্কতে 0 পাবা। মানে পাবাই না যে এটার এম এর ভ্যালু কত, মানে এখানে সরি মোল সংখ্যা কত, এখানে মোল সংখ্যা তো 0.5 মোল, সেমি মোলার 0.5 মোল। যদি বলা হয় ডেসিমোলার, ডেসিমোলার 0.1 মোল, 10 ভাগের 1 ভাগ। সেমি মোলার মানে হচ্ছে 2 ভাগের 1 ভাগ, হাফ। সেমি অনেক বলে সেমি, অর্ধেক, সেমি করা, অর্ধেক করা। আর আর হচ্ছে তোমার ডেসিমোলার 10 ভাগের 1 ভাগ, মানে 1.1। তাহলে 1 লিটার দ্রবণে যদি 0.1 মোল দ্রবণ থাকে তাকে আমরা বলি হচ্ছে ডেসিমোলার দ্রবণ। ডেসিমোলার দ্রবণের মোল সংখ্যা কত? 0.1 এম, মানে 0.1 নট এম, বড় হাতের এম না, মোল, MOL মোল। দেখাচ্ছি একটু পরে, এককটা নিয়ে তুমি কনফিউশনে পড়বা, আমি দেখাচ্ছি। তাহলে বেসিক জিনিস বুঝছি আমরা এটুকু দেখা, যে ডেসিমোলার সেমিমোলার এগুলো কী জিনিস। আচ্ছা, তাহলে যদি বলা হয় ডেসিমোলার তাহলে 0.1 মোল থাকবে, আর যদি সেমিমোলার থাকে 0.5 মোল থাকবে। এককটা কি? মোলারিটি হচ্ছে দ্রব বাই দ্রবণ, মানে মোল পার লিটার। এখন যদি 1 লিটার দ্রবণে এই যে মোলারিটিকে আমরা প্রকাশ করি হচ্ছে এরকম, মোল, MOL মোল পার লিটার, অথবা এটাকে বড় হাতের এম লেখা থাকে, ম্যাক্সিমাম নামে এটা লেখা থাকবে। বড় হাতের এম মানে হচ্ছে মোলারিটি একক। মোলারিটি বলতে 1 লিটার দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকবে, এটা হচ্ছে মোল পার লিটার, বড় হাতের এম থাকবে। তার মানে এটা হচ্ছে ঘনমাত্রা পরিমাপের একক। তুমি লজিক্যালি চিন্তা করো, যদি 1 লিটার দ্রবণে বেশি চিনি দ্রবীভূত থাকবে, মানে বেশি দ্রব্য দ্রবীভূত থাকে, তাহলে বেশি ঘন হবে। আবার 1 লিটার দ্রবণে যদি কম দ্রব্য দ্রবীভূত থাকে তাহলে ঘনমাত্রা কম হবে, ঘন কম হবে। ঘন তো ঘনমাত্রা, কে কত বেশি ঘন সেটা হচ্ছে ঘনমাত্রা। তার মানে এই মোলারিটি হচ্ছে ঘনমাত্রা পরিমাপের একক। কথা কি বোঝা গেছে? মোলারিটি হচ্ছে কি ঘনমাত্রা পরিমাপের একক। তাহলে মোলারিটি যদি বেশি হয় তাহলে বুঝতে হবে আচ্ছা দ্রবণটা ঘন। ধরো চিনি বেশি ধরো 1 গ্লাসের মধ্যে 5 চামচ চিনিতে গুলছো, আর আরেকটা গ্লাসের ভিতরে সেম পানি কিন্তু সেখানে 20 চামচ চিনিতে গুলছো। এখন স্বাভাবিকভাবে তুমি বুঝতে পারছো না কোনটা ঘন। ধরো নতুন একটা মানুষকে নিয়ে আসছে, কিন্তু মোলারিটি লেখা আছে 2টা গ্লাসের গায়ে, একটা তো মোলারিটি 5, একটা মোলারিটি 10, তাহলে কোনটা বেশি ঘন? 10এরটা, কারণ ওটার 1 লিটারে বেশি পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকবে। ঠিক আছে? মানে বেসিকটা বোঝা গেছে? এই এটা তো দেখলাই, তাই না? আচ্ছা, এখন এইটা নেক্সট দিন পড়াবো, এটা আজকে আর না। আমার কথা হলো এখান থেকে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট কি পড়ালাম, আর লঘু আর হচ্ছে গাঢ়, এটা বুঝতে হবে। লঘু মানে কি? পাতলা, গাঢ় মানে ঘন। গাঢ় মানে ঘন, লঘু আর ঘন অনেক সময় থাকবে, এটা বুঝতে হবে যে লঘু আর ঘন বিষয়টা কি। আচ্ছা।